যাক, অনেক দিন পর, দীর্ঘদিন বাদে ভারত আবারও কোনো প্রতিপক্ষকে কোনো পার্টিকুলার সিরিজে হোয়াইট ওয়াশ করলো। টি-20 সিরিজেও আমরা ইংল্যান্ডকে প্রায় হোয়াইট ওয়াশটা করেই দিয়েছিলাম, অল্পের জন্য সেটা হয়নি, তো সেই আক্ষেপটা পুরোপুরি পুষিয়ে দেওয়া হলো এই ওয়ানডে সিরিজে এসে। যদিও এই সিরিজের আর কি লাস্ট ওয়ানডে ম্যাচটা এক প্রকার নিয়ম রক্ষারই ছিল, মানে ভারত তো আগেই সিরিজটা জিতেই গেছিলো, কিন্তু তারপরেও টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচটা ছিল ওই রিজার্ভ বেঞ্চের শক্তিটা একবার পরীক্ষা করে দেখে নেওয়ার। এর আগের একটা ভিডিও আমি ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে একটা ওই কন্টেন্ট করেছিলাম, তখন আর কি যে চেঞ্জেসগুলোর কথা বলেছিলাম প্রায় অলমোস্ট সবই মিলে গেছিলো, শুধু একটাই চেঞ্জেস মেলেনি। কে এল রাহুলকেই ভারতের টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে আর কি টানা 3 ম্যাচের জন্যই সুযোগ দিয়েছেন। আগের 2 ম্যাচে ব্যর্থ হওয়া সত্ত্বেও আমি বলবো এই মানে ডিসিশনটা যথেষ্ট ভালো একটা ডিসিশন ছিল টিম ম্যানেজমেন্টের। কারণ মানে রাহুলের উপরই যেহেতু ভরসা তারা বেশি করছে ঋষভ পান্তের থেকে, তো রাহুলের আত্মবিশ্বাসটা ফেরানো কিন্তু এই জায়গায় দরকার ছিল, আর রাহুল সেই ভরসার প্রতিদানটা ব্যাট হাতে পারফর্ম করে দিয়েছেনও বটে। তো এই দিন টস জিতেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার, ঠিক আগের 2 ওয়ানডের মতোই, তবে এদিন তিনি আবার বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ভারতের ইনিংসের শুরুটা শুভমান গিল প্রথম ওভারে একটা 4 মেরে শুরু করলেও আর কি দ্বিতীয় ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতেই ক্যাপ্টেন রোহিত শর্মার উইকেটটা ওই জায়গায় চলে যায়। একটা আউটগোয়িং ডেলিভারিতে তিনি আউটসাইডে হয়ে ওই উইকেট কিপার ওই ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে মাত্র 1 রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যান। ভারতের স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 6। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। তো বিরাট কোহলির থেকে যেটা প্রত্যাশা ছিল, মানে আমি মানে আজকে সকালেও একটা কন্টেন্ট করেছিলাম যে বলেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলি রানে ফেরাটা জরুরি। তো যাই হোক, অবশেষে বিরাট কোহলি রানে ফিরলেন, একটা 50+ স্কোরই তিনি করেছেন, আর ওই জায়গায় সেকেন্ড উইকেটে শুভমান গিলের সাথে চমৎকার একটা পার্টনারশিপও গড়ে তুলেছিলেন 116 রানের। তো এই সেকেন্ড উইকেট পার্টনারশিপে বিরাট কোহলি শুভমান গিল চমৎকার কিছু চোখ ধাঁধানো শট খেলেছিলেন। পার্টিকুলারলি বিরাট কোহলি এতদিন ধরে তিনি ওই কভার ড্রাইভ খেলতে গিয়ে তো আর কি আউটসাইডে হয়ে আর কি ক্রমাগত আর কি উইকেটের পিছনে আর কি স্লিপ কর্ডনে আউট হয়ে আসছিলেন। ওই বিরাট কোহলিকেই দেখলাম এদিন বেশ 2 বা 3টে চমৎকার কভার ড্রাইভ খেলতে, ওই আক্ষেপটা যেন এদিন একবারে অক্ষরে অক্ষরে পুষিয়ে দিচ্ছিলেন বলা চলে। তো দুজনের ওই মানে সৌজন্য পার্টনারশিপে প্রথম 10 ওভারে মানে পাওয়ার প্লের মধ্যে ভারত তুলে ফেলে 52 রান। তারপর ওই পাওয়ার প্লের পর আরও আর কি তারা বলতে গেলে ওই জায়গায় নিজেদেরকে ফ্লারিশ করতে থাকে। এরপর শুভমান গিলও নিজের 50 পেয়ে যান, বিরাট কোহলিও নিজের 50টা কমপ্লিট করেন ওই জায়গায়। তো নিজের আত্মবিশ্বাসটা ফেরত পাওয়ার জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনিংস ছিল। তো এরপর বিরাট কোহলির উইকেটটা তুলে নেন আদিল রাশিদ। মানে খুবই আনলাকিলি ওই অলমোস্ট ওই আগের ম্যাচের মতোই আদিল রাশিদ তাকে ওই একইভাবে ওই মানে লেগ ব্রেক একটা ডেলিভারিতে ট্র্যাপ করলেন, তো যার ফলে ওই আউটসাইডে যে শিকার হয় ওই উইকেট কিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে কোহলি প্যাভিলিয়নে ফিরলেন 52 রান করে। এরপর ওই থার্ড উইকেটে ওই মানে শ্রেয়াস আয়ার আর ওই শুভমান গিলের মধ্যে আবার একটা সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ওঠে, ওই জায়গায় 104 রানের পার্টনারশিপ হয়। এই জায়গায় শুভমান গিল নিজের সেঞ্চুরিটাও কমপ্লিট করে নেন। মানে শুভমান গিল অসাধারণ ফর্মে রয়েছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, যেটা ভারতীয় দলের জন্য অনেক বড় একটা সুখবর। আর অপরদিকে শ্রেয়াস আয়ারও তিনিও আর কি টানা 3 ম্যাচে রানের দেখা পেলেন। এই দিনও আর কি বলতে গেলে সুযোগ পেয়ে একবার ওই সুযোগটাকে জাস্ট দুহাত ভরে কাজে লাগালেন। তো ওই জায়গায় এদের দুজনের মধ্যে খুব ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। 30 ওভারের শেষে মানে ভারতের স্কোরটা ওই জায়গায় পৌঁছে যায় 198-তে। এরপরও তারা বেশ ভালোভাবেই আর কি ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওই জায়গায় শুভমান গিল সেঞ্চুরি পাওয়ার পরে পরেই ওই আদিল রশিদের একটা ডেলিভারিতেই ওই জায়গায় তিনি বোল্ড হয়ে গেলেন ওই স্লক সুইপ করতে গিয়ে। তো ওই জায়গায় ভারতের তৃতীয় উইকেটের পতন ঘটে। এরপর ক্রিজে আসেন কে এল রাহুল। কে এল রাহুলকে এদিন একদম তার ব্যাটিং পজিশনেই নামানো হয়েছিল, আকসার প্যাটেলকে এদিন ফ্লোটার হিসাবে নামানো হয়নি। তো এটা আমি বলবো কে এল রাহুলের আত্মবিশ্বাসটা ফেরানোর জন্য এটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। তো কে এল রাহুল আর শ্রেয়াস আয়ারের মধ্যে ওই জায়গায় একটা 33 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো শ্রেয়াস আয়ারও ওই জায়গায় 50টা কমপ্লিট করেছিলেন, 50 পাওয়ার পর তিনি আরও নিজের ইনিংসটাকে একবারে সেকেন্ড বা থার্ড গিয়ারে শিফট করেছিলেন। কিন্তু ওই জায়গায় শ্রেয়াস আয়ারকেও আর কি মানে তাকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান ওই আদিল রাশিদি। আদিল রাশিদি বলতে গেলে ভারতীয় ব্যাটারদের এই দিন একেবারে থ্রেড জেনারেট করেছিলেন, মানে ইংল্যান্ডের অন্যান্য বোলাররা নিষ্প্রভ থাকা সত্ত্বেও। তো এরপর ওই কি হার্দিক পান্ডিয়া আর কে এল রাহুলের মধ্যেও একটা 30 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো ওই 41 নম্বর ওভারে আদিল রশিদ নিজের স্পেলের লাস্ট ওভারটা করছিলেন। তো ওই জায়গায় হার্দিক পান্ডিয়া তাকে পরপর 2টো ছক্কাও মেরেছিলেন, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই মানে আদিল রশিদের ওই ওভারের শেষ বলে তিনি ওই একটা আর কি ফ্রন্ট ফুট ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করে যান, ফলে বোল্ড হয়ে যান। খুবই আনলাকিলি ওই জায়গায় হার্দিক পান্ডিয়া 17 রান করে প্যাভিলিয়নে ফেললেন। এরপর ওই মানে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে সেইভাবে আর বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। কে এল রাহুল এরপর নিজের মতো করে চেষ্টা করেছিলেন, তিনি আর কি বলতে গেলে রান তোলার কাজটা করছিলেন। তারপর আকসার প্যাটেল এসে 2টো বাউন্ডারি মেরে একটু চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু তিনি ওই জো রুটকে একটা বড় শট খেলতে গেলেন লং অফের উপর দিয়ে, কিন্তু ক্যাচ আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেন 13 রান করে। এরপর হার্ষিত রানা এসে টুকটাক 1-2টো বাউন্ডারি তিনি মেরেছিলেন, একটা ছক্কাও তিনি মেরেছিলেন ওই জায়গায়। তারপর ওই আরও আর কি টেল এন্ডারের ওই 2-1জন ব্যাটারের থেকে কিছু কন্ট্রিবিউশন এসেছিল। তো কে এল রাহুল ওই জায়গায় আর কি আউট হয়ে যান ওই সাকিব মাহমুদের একটা ইয়র্কার ডেলিভারিতে। তিনি তার আগে কিন্তু বেশ ভালো টাচেই ছিলেন। তো ওই জায়গায় মানে রাহুল ওটাকে রিভিউতে পাঠিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি, ওর দেখা গেল ওটা তিনি আউট হয়ে গেছেন। তো 40 রান করে রাহুলকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়।
তো রাহুল আউট হয়ে যাওয়ার সাথে সাথেই ভারতের স্কোরটা কিন্তু ওই জায়গায় আর কি মানে যতটা প্রত্যাশিতভাবে আর কি ওঠার কথা ছিল, ওই বললাম 40 ওভারে 275 ছিল, সেখান থেকে কিন্তু ভারত শেষ করে নিজেদের ইনিংসটা মাত্র 356-তে। একবারে লাস্ট বলেই ওই জায়গায় রান আউটে হয়ে যান কুলদীপ যাদব, যার ফলে ভারতকে অল আউট হয়ে যেতে হয়। তো তারপরেও আর কি 350 আর কি প্লাস তো ভারত স্কোর করেছে, এটা আর কি মানে যে কোনো কন্ডিশনে বা যে কোনো সিচুয়েশনে অপোনেন্টের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা স্কোরই বলা চলে। তো এরপর আর কি ইংল্যান্ড তাদের দুই ওপেনার ওই বেন ডাকেট আর ফিল সল্ট রান চেস করতে নেমে একবারে ফ্লাইং স্টার্ট করলেন। প্রথম 6 ওভারই তারা 60 রান তুলে ফেলেছিল, মানে একবারে ভারতের মানে যে সব পেস বোলার বা স্পিনার আসছিল সবাইকে করে পিটিয়ে একবারে ছাতু পেটা করে দিচ্ছিল, ঠিক ওই আগের 2 ওয়ানডের মতোই। কিন্তু এরপর ওই সপ্তম ওভারে আর্শদীপ সিং যখন বল করতে এলেন, তার একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে মানে একটা নাকেল বলই ছিল বলতে পারেন, ওই নাকেল বলটায় আর কি স্লোয়ারটা পিক করতে পারেননি বেন ডাকেট, ওই জায়গায় বড় শট খেলতে গিয়ে লিডিং এজ হয়ে তিনি ক্যাচ আউটের শিকার হন, ওই 33 রান করে সম্ভবত তিনি আউট হয়ে গেছিলেন। তো ওই যে আর কি ইংল্যান্ডের উইকেট পতন শুরু হলো। তারপরেও ইংল্যান্ডের আরও দু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, সেকেন্ড উইকেটে ওই ফিল সল্টার ওই মানে এদিন 3 নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন ওই টম ব্যান্টন, যিনি ওই জ্যাকব ব্যাথেলের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছেন। তো তাদের মধ্যে একটা 20 রানের পার্টনারশিপ গড়ে উঠলেও ওই আর্শদীপ সিং তার মানে প্রথম যে উইকেটটা তিনি যে ওভারে পেলেন তার ঠিক ভেরি নেক্সট ওভারেই যখন অ্যাটাকে এলেন, তিনি ওই ফিল সল্টের উইকেটটা ওই অলমোস্ট একইভাবেই তুলে নিয়েছিলেন। 80 রানে ইংল্যান্ডের 2 উইকেট পড়ে গেছিল। এরপর 10 ওভার শেষে ইংল্যান্ডের স্কোরটা ছিল 2 উইকেটে 84, তখন ভারতের মানে ওই রানটা চেস করার জন্য একবারে সমান সমানে তারা টক্কর দিচ্ছিল। এরপর থার্ড উইকেটে জো রুট আর ওই টম ব্যান্টনের মধ্যে একটা 46 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, মানে তখনও ইংল্যান্ড কিন্তু বেশ ভালোভাবেই আর কি এগোচ্ছিল বলা চলে। কিন্তু ওই জায়গায় এদের পার্টনারশিপটা যখনই আর কি ডেঞ্জারাস হয়ে উঠছে, এদের পার্টনারশিপটাকে ওই জায়গায় ব্রেক থ্রু দেন কুলদীপ যাদব, মানে খুব ভাইটাল একটা ব্রেক থ্রু তিনি দিয়েছেন ওই টম ব্যান্টনকে একটা ওই রং আনে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে, একটা সামান্য আউটসাইডেজ হয়ে তিনি ওই উইকেট কিপার KL রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান 38 রান করে। এরপর ক্রিজে আসেন হ্যারি ব্রুক, আর তো জো রুট আর হ্যারি ব্রুকের পার্টনারশিপটা ওই জায়গায় খুব বেশি বড় হয়নি। এর ঠিক পরেই আকসার প্যাটেল একটা চমৎকার ইয়র্কার ডেলিভারিতে জো রুটকে ওই জায়গায় বোল্ড আউট করে দেন, মানে একটা সামান্য ইনসাইডেজ হয়ে মানে খুবই আনলাকি বলবো জো রুটকে, তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর মানে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার আর হ্যারি ব্রুকের মধ্যে একটা ওই 30 অড রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই 5th উইকেটে। এরা দুজনে কিছুটা চেষ্টা করছিলেন, কিন্তু ওই জায়গায় হার্ষিত রানা তার সেকেন্ড স্পেলে বোলিং করতে এসে তিনি যখন জস বাটলারের উইকেটটা তুলে নেন, একটা ইনসাইডেজ হয়ে তিনি বোল্ড হয়ে যান। তারপরেই বলতে গেলে ইংল্যান্ডের মানে ইনিংসে একবারে ধস নেমে যায়। আর হার্ষিত রানা এর ঠিক ভেরি নেক্সট ওভারে এসেই তিনি তুলে নেন আরেক সেট ব্যাটার ওই হ্যারি ব্রুকের উইকেটটা। এই 2 উইকেট পরপর হারিয়ে ইংল্যান্ড ওই জায়গায় প্রবল চাপে পড়ে যায়, 6 উইকেটে তাদের স্কোরটা হয়ে যায় মাত্র 161। এরপর বলতে গেলে শুধু ইংল্যান্ডের ইনিংসে হতাশাই নেমে এসছে। এরপর লিয়াম লিভিংস্টোন, যাকে আর কি বিধ্বংসী ব্যাটার হিসেবে ধরা হয়, তাকে ওই জায়গায় আর কি খুব বেশিক্ষণ টিকতে দিলেন না ওই ভারতের ওয়াশিংটন সুন্দর একটা চমৎকার মানে সেট ট্র্যাপ ডেলিভারিতে ওই জায়গায় ক্রিজ ছেড়ে বেরোতে গেছিলেন, মানে আর কি ওই ইচ্ছা করে তিনি ওই লাইনটা চেঞ্জ করে ওয়াইডিশ করে দিয়েছিলেন, যার ফলে KL রাহুল ওই জায়গায় তাকে স্টাম্প করতে কোনো রকম ভুল করেননি। এর ঠিক ভেরি নেক্সট ওভারই আদিল রাশিদের উইকেটটাও তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এরপর শেষের দিকে নেমে কিছুটা লড়াই করেছিলেন ওই ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার গাস অ্যাটকিনসন, তিনি ওই জায়গায় 19 বলে 38 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন। আর এর সাথে আর কি লাস্ট উইকেটে 21 রানের একটা পার্টনারশিপও গড়ে তুলেছিলেন ওই সাকিব মাহমুদকে নিয়ে। তো মার্কুডো ওই মাঝখানে দুটো বাউন্ডারি মেরে কিছুটা কন্ট্রিবিউট করেছিলেন, কিন্তু সেটা আর কি নট গুড এনাফ ছিল না এত বড় রান চেস করে জেতার জন্য। তো তার ফলে একদম শেষে ওই আকসার প্যাটেলই তুলে নেন ওই আর কি ডেঞ্জারাস হওয়া ওই গাস অ্যাটকিনসনের উইকেটটা। তো ইংল্যান্ডকে অল আউট হয়ে যেতে হলো মাত্র 214 রানে, আর যার ফলে এই লাস্ট ওয়ানডে ম্যাচটা ভারত জিতে গেল 142 রানের বিশাল ব্যবধানে। আর তার সাথে এই ওয়ানডে সিরিজটা যেটা আমি বলছিলাম দীর্ঘদিন পর ভারত কোনো পার্টিকুলার সিরিজে কোনো পার্টিকুলার অপোনেন্টকে হোয়াইট ওয়াশ করলো, 3-0 ব্যবধানে ইংল্যান্ডকে একবারে পুরোপুরি হোয়াইট ওয়াশ করে উড়িয়ে গুড়িয়ে দিল বলা চলে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই লাস্ট ওয়ানডে ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন শুভমান গিলের 112 রানের ওই ফ্যান্টাস্টিক সেঞ্চুরির ইনিংসটার কথা, কিংবা বলতে পারেন শুভমান গিল আর বিরাট কোহলির মধ্যে ওই সেকেন্ড উইকেটে যে 116 রানের পার্টনারশিপ গড়ে উঠলো ওটার কথাও বলতে পারেন, কিংবা শুভমান গিল আর শ্রেয়াস আয়ারের মধ্যে ওই থার্ড উইকেটে 104 রানের পার্টনারশিপ গড়ে উঠলো ওটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন, কিংবা ভারতের বোলারদের দুর্ধর্ষ বোলিং এফোর্টটা, মানে সব বোলারই এদিন আর কি উইকেট নিয়ে কন্ট্রিবিউট করেছেন ইংল্যান্ডের ব্যাটারদের উপর, অ্যাট দ্য সেম টাইম প্রেশার তারা কন্টিনিউয়াসলি ক্রিয়েট করে গেছেন, এটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই ভারতের মিড ইনিংসে আর কি বেশ আর কি হাই স্ট্রাইক রেট বা বেশ আর কি হাই রান রেট বজায় রেখে আর কি স্কোর করে যাওয়া। ওই 10 নম্বর ওভার থেকে 40 নম্বর ওভারে এই মাঝে 30টা ওভারের মধ্যে ভারতের ব্যাটাররা তুলেছে মোট 223 রান,
মানে আমি বলছিলাম ওই লাস্ট 10 ওভারে ভারত প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি, লাস্ট 10 ওভারে ভারত মাত্র 81 তুলেছিল, যেটা এই মডার্ন ডে ক্রিকেটের সাপেক্ষে একেবারেই মানানসই ছিল না। ওই মানে তারা ওই কন্টিনিউয়াসলি উইকেট হারানোর জন্যই ওই জায়গায় রানটা কমে গেছিলো। কিন্তু ওই মাঝের এই 30টা ওভারে তারা যে 223 রান তুলেছিল, এইটাই বলতে গেলে ভারতকে মানে শেষমেশ ওই আর কি 350+ রানের গন্ডিটা টপকে দিয়েছিল লাস্ট 10 ওভারে খুব বেশি বড় রান তোলা না সত্ত্বেও। তো এই কারণে এই মাঝের যে 30টা ওভারে ভারত 223 রান তুলেছিল মাত্র 2 উইকেট হারিয়ে, ওই 7+ আর কি রান রেট মেনটেন করে। তো ওইটাকেই আমার মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।